চ্যানেলের প্রতিটি দর্শকবৃন্দকে স্বাগত জানাই আমার এই ব্যাকরণ ক্লাসে। আমরা ইতিপূর্বে বাংলা ব্যাকরণের বাক্য সংক্রান্ত বিভাগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই বাক্য সংক্রান্ত বিভাগের আমরা বাক্যকে দুটি ভাগে ভাগ করছি, একটি হচ্ছে গঠনগত দিক থেকে, আরেকটি হচ্ছে অর্থগত দিক থেকে। তো গঠনগত দিক থেকে সরল, যৌগিক, জটিল, মিশ্র এই চারটি ভাগ নিয়ে পূর্ববর্তী ভিডিওয় আমি যথাযথভাবে আলোচনা সম্পন্ন করেছি। আজ আমাদের আলোচনায় থাকবে অর্থগত বিভাগ। অর্থগত বিভাগে আমরা মূলত বাক্যটি কোন অর্থে প্রযোজ্য হচ্ছে সেই দিক থেকে বাক্যকে বিভাজন করব। এই বিভাগে আমরা 7টি বিভাগ পাব, কিন্তু বলা বাহুল্য এই 7টি বিভাগের এত বিস্তারিত বিবরণ আজ আমরা আলোচনা করব যেটা হয়তো আগে আমরা শুনিনি বা হয়তো আমাদের ভাবাও সম্ভব হয়নি। তো এই 7টি বিভাগ একে একে আলোচনা করি। প্রথমে আছে নির্দেশক বাক্য, 2 প্রশ্নবোধক বাক্য, 3 অনুজ্ঞাবাচক বাক্য, 4 ইচ্ছাবাচক বা প্রার্থনাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। তো আমাদের প্রথম আলোচনায় থাকবে নির্দেশক বাক্য। যে নির্দেশক বাক্য আমরা ইন্ডিকেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স নামে ইংরেজিতে পড়েছি, সেই নির্দেশক বাক্য সম্পর্কে আমাদের প্রথম আলোচনা। সংজ্ঞায় আমরা বলতে পারি যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো অবস্থা, ভাব বা ঘটনার বর্ণনা করা হয় বা কোনো অভিমত প্রকাশ করা হয় অথবা কোনো তথ্য বা সংবাদ স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলবো আমরা নির্দেশক বা নির্দেশাত্মক বাক্য। এই বাক্যের কিছু বৈশিষ্ট্য অবশ্যই আমাদের জেনে নিলে ভালো হয়। নির্দেশক বাক্য সাধারণত শেষ হয় পূর্ণচ্ছেদ বা দাঁড়ি দিয়ে। নির্দেশক বাক্য সাধারণভাবে ভাব বা ঘটনা বর্ণনা করে বলে এটি 2টি ভাগে বিভক্ত, এক ইতিবাচক বা অস্ত্রর্থক বা হ্যাঁবাচক, অন্যদিকে দ্বিতীয় ভাগটি হচ্ছে নেতিবাচক বা নাবাচক বা নঅর্থক, এই নামগুলিতে পরিচিত। অর্থাৎ আমরা নির্দেশকের 2টি বিভাগে আমরা চলে এলাম। প্রথমে আমরা ইতিবাচক, সদর্থক, হ্যাঁবাচক বাক্যটি সম্পর্কে আলোচনা করব। যে নির্দেশক বাক্যে কোনো তথ্য, ঘটনা বা সংবাদ বা অস্তিত্ব, অবস্থান বা বিষয় স্বীকার করে না হয় সেটি হচ্ছে অস্ত্রর্থক বা হ্যাঁবাচক বাক্য। এই নির্দেশক বাক্যের এই বিভাগটিতে সাধারণত আজ বা থাক, বট, হ, রহ ইত্যাদি ধাতুজ ক্রিয়া দিয়ে ক্রিয়াপদ গঠন হয়। যেমন আমি ভাত খেতে ভালোবাসি। এখানে যে অর্থটি প্রকাশিত হচ্ছে সেটা ইতিবাচক, সদর্থক, ইংরেজিতে বললে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটাই হচ্ছে আমাদের ইতিবাচক বাক্য। এবার নেতিবাচক বা নঅর্থক বাক্যের বিষয়টিতে আসব। যে নির্দেশক বাক্যে কোনো ঘটনা, তথ্য, সংবাদ, অস্তিত্ব, অবস্থান ইত্যাদি অস্বীকার করা হয় বা মেনে না নেওয়ার ভাব প্রকাশ করা হয়, আপত্তি জানানো হয়, সেটি হচ্ছে নেতিবাচক বাক্য। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এইখানে যে বিশ্বাস করে না এটি একটা নেতিবাচক উদাহরণ। এবারে আমরা এই যে নেতিবাচক, নঅর্থক যে বাক্যের কথা বলছি সেই বাক্যের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। প্রথম হচ্ছে বাংলা ভাষায় বাক্যকে নেতিবাচক করার ব্যাপারে প্রথম ভূমিকা নেয় 2টি শব্দ, না এবং নয়। না আর নয় নেতিবাচক বাক্যের যে 2টি পদ প্রধান ভূমিকা নেয়।
না শব্দটির বিশেষণ হচ্ছে অনেকটা ক্রিয়া বিশেষণের মতো, যেমন যাব না, খাবো না ইত্যাদি উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব না যেন তার সঙ্গে যুক্ত ক্রিয়াটির দোষ গুণ প্রকাশ করছে, এই জন্য ক্রিয়া বিশেষণ। পদের দোষ গুণ অবস্থা প্রকাশ করলে তাকে বিশেষণ বলে, তাহলে ক্রিয়ার বিশেষণের মতো না এর ব্যবহার। না শব্দটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সাধারণত অসমাপিকা ক্রিয়ার আগে বসে, সমাপিকা ক্রিয়ার পরে বসে। যেমন আমি একটা যদি বাক্য লিখে ফেলি তাহলে না জানিয়ে যেও না, দেখো কথাটা না জানিয়ে যেও না, এই বাক্যটাতে আমি যদি দেখি এখানে না আছে দুটো, এই যে ইয়া ক্রিয়াপদের সঙ্গে ইয়া প্রত্যয় যোগ আছে, অর্থাৎ এটি হচ্ছে অসমাপিকা। অসমাপিকা অসমাপিকা হলে তার আগে বসবে, আর যেও এটি হচ্ছে সমাপিকা, এইখানে দেখো এর পরে বসবে। তাহলে আমি একটু আগে কথাটা বললাম, না শব্দ শান্ত অসমাপিকা ক্রিয়ার আগে এবং সমাপিকা ক্রিয়ার পরে বসে, কিন্তু প্রাচীন বাংলাতে না শব্দ কিন্তু সমাপিকা ক্রিয়ার আগেই বসতো। যেমন সো এহি পথে মহাদানী না বলয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লাইন, সেখানে আমরা দেখব না বলয় অর্থাৎ বলিও না, তো তার অবস্থান হচ্ছে ক্রিয়াপদের আগে। এই না শব্দের অতীত কালবোধক রূপ হলো নি, 3 নম্বর বৈশিষ্ট্য পাচ্ছি। না শব্দের অতীত কাল রূপ হচ্ছে নি, অতীতকালের ক্ষেত্রে, যেমন যাওনি, খাওনি, বলেনি প্রভৃতি। না শব্দটা অতীতকালে কখন বসবে? অতীত, অতীতকালে না শব্দটা নি হয়ে বসবে। তবে যেসব প্রশ্নের উত্তর মানে প্রশ্নবাচক শব্দের উত্তর কেবল হ্যাঁ বা না হবে, আজকে আমরা সেই প্রশ্নবোধক বাক্য সম্পর্কে আলোচনাও করব, সেসব ক্ষেত্রে অতীতকাল হলেও নেতিবাচক প্রশ্নটিতে না ব্যবহৃত হবে, নি নয়। যেমন বিদ্যাসাগর কি ছেলেবেলায় দুষ্টু ছিলেন না, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে যে না বললাম সেটি কিন্তু অতীতকালের প্রশ্ন ছিল, বিদ্যাসাগরের যুগ তো এখন নয়, তাহলে সেই অতীতের ব্যবহারে বিদ্যাসাগর কি ছেলেবেলায় দুষ্টু ছিলেন না, তাহলে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হলে, যেটাকে আমরা পরবর্তীকালে প্রশ্নবাচক বাক্যের যে বিভাগ আছে সেখানে গিয়ে বিষয়টা আরও আমরা জেনে নিতে পারবো। এবারে না গেল, দ্বিতীয় হচ্ছে নয়। এই নয় শব্দটি দিয়ে বলি যে নয় শব্দটার ব্যবহার একটু অন্যরকম। নয় শব্দ মূলত নাম পদের পরে বসে, যেমন এ তোমার কাজ নয়, এ তোমার কাজ নয় যদি আমরা বলি তাহলে দেখব মূলত নাম পদের পরে গিয়ে নয় শব্দটি বসছে। আবার অনেক সময় এমন নয়, তা নয় প্রভৃতি শব্দ গঠন করে বাক্যকে জটিল রূপ দেওয়ার চেষ্টা করা হয়। যেমন এমন নয় যে আমি পড়তে খুব ভালোবাসি, তাহলে এখানে আমরা দেখছি সেই খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্যের অধীনে খণ্ডবাক্য, অর্থাৎ এটি জটিল বাক্য। মনে ভাবনা ছিল না তা নয়, যখন আমি এই কথাটা বলছি 4 নম্বর একটা বৈশিষ্ট্য, মনে ভাবনা ছিল না তা নয়। ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ব্যাপারটা আছে, এখানে নাবাচক শব্দ দুটো বসে গেছে, ফলে এর অর্থটা আর নেতিবাচক নেই, এর অর্থ কি হয়ে গেছে? ইতিবাচক বা হ্যাঁবাচক। তাহলে আমরা যখন বাক্য পরিবর্তন করব তখন আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে কখনো কখনো দুটো নেতিবাচক দিয়ে দিলে বাক্যে পজিটিভ এসে যায় বা ইতিবাচক হয়ে যায়। তাহলে আমরা নির্দেশকের দুটি ভাগ ইতিবাচক নেতিবাচক সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা যাব প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা অবস্থা সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া হয়, অর্থাৎ কোনো ধরনের জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে ওঠে, তখন তাকে আমরা বলবো প্রশ্নবোধক বাক্য। দরজা খুলছিলে না কেন? একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে।
তাহলে প্রশ্নবোধক বাক্যের প্রথম বৈশিষ্ট্যই এসে গেল। আমরা চিনব কিভাবে? না, তার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে। এইটি দিয়েই আমাদের বোঝানো হয়। এবার আমরা প্রশ্নবোধক বাক্যেরও দুটি বিশিষ্ট ধরন আছে। প্রশ্নবোধক বাক্যকে প্রধানত দুরকম ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক বাক্য, আর একটা হচ্ছে হ্যাঁ না প্রশ্নবোধক বাক্য। বস্তুগত প্রশ্নবোধক বাক্যটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। যে প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ না ব্যতি রেখে এক বা একাধিক শব্দ বা বাক্য যোগে দিতে হয়, সেটা হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক বাক্য। যেমন, তুমি কি খাবে? এইটা একটি প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে কি খাবে, সেখানে ভাত, মুড়ি বা অন্য কিছু কোনো নাম তাকে বলতে হচ্ছে। তাহলে যেহেতু এখানে কিছু উচ্চারণ করতে হচ্ছে, সেটি হচ্ছে বস্তুগত প্রশ্ন। এর অন্য নাম হচ্ছে ক প্রশ্ন, ইংরেজিতে যেটাকে আমরা WH প্রশ্ন বলে থাকি। সেটি হচ্ছে এখানে সেই বস্তুগত প্রশ্নের মধ্যে পড়বে। ক প্রশ্ন কেন বলা হচ্ছে? কি, কেন, কখন, কিভাবে, কোথায়, কবে, কেমন ইত্যাদি অব্যয়, ক্রিয়া বিশেষণ, সর্বনাম বা বিশেষণ যোগে এই প্রশ্নগুলি তৈরি করা হয় বলে এই প্রশ্নকে ক প্রশ্ন বলে। ইংরেজির অনুকরণে WH কোশ্চেনের জায়গায় ক প্রশ্ন। তাহলে সেটি হচ্ছে বস্তুগত প্রশ্ন। আবার একটি দেখো, হ্যাঁ না বোধক প্রশ্ন। হ্যাঁ না প্রশ্নটি কি? না, এই জাতীয় প্রশ্নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উত্তর সর্বদা হ্যাঁ বা না এই দুটি শব্দের মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে দিতে হবে। যেমন যদি বলি, তুমি কি খাবে, তার উত্তর হবে হ্যাঁ অর না। তাহলে এদের মধ্যে ফারাকটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই ফারাকটি হচ্ছে বানান, বানানের ফারাক রয়েছে এখানে। অর্থাৎ বস্তুগত প্রশ্ন হলে সেখানে কি বানানটা হবে কয় দীর্ঘই, এবং হ্যাঁ না বোধক প্রশ্ন হলে সেখানে বানানটা হবে কয় হস্যই। নিশ্চয়ই বোঝা গেল। এর ছাড়াও বেশ কিছু প্রশ্ন আমরা ভাগ করে নিতে পারি। যেমন লগ্ন প্রশ্ন। কোনো কথ্য বিষয়ের সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কথ্য প্রশ্ন। যেমন, তুমি যাবে তাই তো? এই যে তাই তোটা জিজ্ঞেস করলাম এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম, এইটাকে বলা হয় লগ্ন প্রশ্ন। অর্থাৎ জুড়ে আছে। তাই না, আচ্ছা, নাকি, কেমন, এইগুলো যোগ থাকলে আমরা এই লগ্ন প্রশ্ন তৈরি করতে পারি। এছাড়া রয়েছে সামাজিক আলাপচারিতার প্রশ্ন। সামাজিক আলাপচারিতার প্রশ্ন যেটা মূল ভাবটা হচ্ছে সৌজন্য প্রকাশ, ব্যাকরণসঙ্গত হলেও আসলে এগুলো হচ্ছে একটা ছদ্ম প্রশ্ন। যেমন, ভালো আছেন তো, একটা জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দিলাম। আসলে এর উত্তরের অপেক্ষা আমরা করি না, বাজার চললেন, জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দিলাম। এগুলোকে বলে সামাজিক আলাপচারিতা প্রশ্ন। এছাড়াও রয়েছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। প্রতিস্পর্ধার ভাব যদি বক্তার ক্ষেত্রে ফুটে ওঠে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটিকে বলা হবে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। এক্ষেত্রে গঠন এবং অর্থের মধ্যে সঙ্গতি নাও থাকতে পারে। যেমন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে যে প্রশ্ন রাখা হচ্ছে, এখানে কি বানান কয় হস্যই, কই দেখি কি পড়ছো, এইগুলো হচ্ছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। প্রতিস্পর্ধী প্রশ্নের গঠনগত দিক থেকে অস্তর্থক হলেও এগুলির উত্তর কিন্তু নেতিবাচক। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ আমি ডরাই না। কই দেখি কি পড়ছো, অর্থাৎ কি পড়ছো আমাকে দেখাও। তো এইভাবে গেল আমাদের প্রশ্নবোধক বাক্য, ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার বিভাগ। পরের ভাগে আসছি আমরা অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক, যে বাক্যে শ্রোতাকে কোনো কাজ করতে
আদেশ, উপদেশ, আমন্ত্রণ, অনুরোধ, আহ্বান, সম্মতি, অনুমতি, নির্দেশ, নিষেধ ইত্যাদির কোনো একটি জানানো হয়, তাকে বলবো আমরা অনুজ্ঞাবাচক বাক্য। কারণ এখানে প্রধান হচ্ছে বক্তার ইচ্ছা, বিষয়টির মধ্য দিয়ে বক্তার ইচ্ছা বা বক্তার নির্বাচন, তার নৈতিক অবস্থাটা সূচিত হয়। এই ইচ্ছার অনুরূপ বক্তব্য জ্ঞাপিত হয় বলেই এর নাম অনুজ্ঞা। অনুরূপ বক্তব্য জ্ঞাপন করা হয় বলেই এর নাম অনুজ্ঞা। এগিয়ে চলো, বৃথা সময় নষ্ট করো না, এখনই সেখানে যাও, দয়া করে আমায় ঢুকতে দিন, সত্য কথা বলবে ইত্যাদি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। অনুজ্ঞাবাচক বাক্য আবার দু রকমের হয়, এক হচ্ছে বর্তমান অনুজ্ঞা, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আর দ্বিতীয় হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। অনুজ্ঞাবাচক বাক্যের ইংরেজি যদি বলি তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নামে পড়েছি, সেটি হচ্ছে আমাদের অনুজ্ঞাবাচক। এখানে বর্তমান অর্থাৎ এটা কালকে সূচিত করছে, তাহলে আমরা একে ইংরেজিতে বলতে পারি প্রেজেন্ট ইম্পারেটিভ, এবং ভবিষ্যৎ কালকে সূচিত করলে ফিউচার ইম্পারেটিভ সেন্টেন্স বলে এদেরকে ব্যাখ্যা করতে পারি। এবারে বর্তমান অনুজ্ঞা কাকে বলবো না, যে অনুজ্ঞাবাচক বাক্যের ক্রিয়া অদূর ভবিষ্যৎকালকে নির্দেশ করে, অদূর ভবিষ্যৎকালকে নির্দেশ করবে, তাকে আমরা বলবো বর্তমান অনুজ্ঞাবাচক বাক্য। এর ক্ষেত্রে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হবে, সমগ্র অনুজ্ঞাবাচক বাক্যের শেষে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হবে। আর ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলবো না, যে অনুজ্ঞাবাচক বাক্যের ক্রিয়া সুদূর ভবিষ্যৎকালকে নির্দেশ করে, সেটা অদূর ভবিষ্যৎকালকে নির্দেশ করছিল, এটা সুদূর ভবিষ্যৎকালকে নির্দেশ করলে তাকে বলবো আমরা ভবিষ্যৎ অনুজ্ঞাবাচক বাক্য। বর্তমান অনুজ্ঞার উদাহরণ বলতে পারি, তোরা খেতে আয়, জানালাটা বন্ধ করে দে, তুমি একটা গান গাও তো, এগুলো বর্তমান অনুজ্ঞাবাচক, মানে অদূর ভবিষ্যৎকাল নির্দেশ করছে। আবার যদি উল্টে বলি যে কাল একবার ওখানে যেও, সময় নষ্ট করো না, এই যে বাক্য বাংলাতে বর্তমান অনুজ্ঞায় নিষেধাত্মক অব্যয় ব্যবহৃত হয় না, ভবিষ্যৎ অনুজ্ঞায় হয়। তাহলে এটা একটা ভবিষ্যৎ অনুজ্ঞার বড় বৈশিষ্ট্য। কি বললাম, বর্তমান অনুজ্ঞায় নিষেধার্থক অব্যয় না, নেই, নহে ব্যবহার হয় না, কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞায় হয়। একটা প্রশ্ন তাহলে এখানে উঠে যাবে, তাহলে অতীত অনুজ্ঞা নেই কেন না, অতীত কালে বসে আদেশ, অনুরোধ, উপদেশ এর ভাব প্রকাশ করার মতো কোনো অবস্থায় বাংলা বাক্যে নেই। শুধু বাংলা বাক্যে কেন, কোনো বাক্যেই সেই ধরনের মানে ভাষার সেই বৈশিষ্ট্যটাই নেই যে অতীত কালে বসে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ দেব। যেটা অতীতে দেব সেটা তো তখনকার সময়ের সাপেক্ষে বর্তমান হয়ে যাবে, তাই না? তাই নেই। এরপরে আসি আমরা যে ভাগটি রয়েছে ইচ্ছাবাচক বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছাবাচক বা প্রার্থনা সূচক বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যের দ্বারা বক্তার মনের শুভ বা অশুভ ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ পায়, অথবা অভিশাপ, আশীর্বাদ, কোনো কিছু প্রার্থনা, কামনা বোঝায়, তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। ইস, যদি পাখির মতো ডানা পেতাম, বাবুদিগের জয় হোক, আমার মতোই ও জ্বলে পুড়ে মরুক, এদেশের বুকে 18 আসুক নেমে, তুমি দীর্ঘায়ু হও ইত্যাদি বাক্যগুলি মনের ইচ্ছাকে প্রকাশ করছে। ইংরেজিতে যেটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স, সেটি হচ্ছে বাংলায় ইচ্ছাসূচক বাক্য। 5 নম্বর ভাগে আমরা যাকে দেখব সেটি হচ্ছে সন্দেহবাচক বাক্য। ডুবিটেটিভ সেন্টেন্স, সন্দেহবাচক। বুঝি, বোধ হয়, সম্ভবত, যেন, হয়তো ইত্যাদি সংশয়সূচক অব্যয় ব্যবহারে ক্রিয়া নিষ্পত্তি সম্পর্কে বক্তার মনের সন্দেহ, সংশয় বা অনুমান প্রকাশিত হয় যে বিশেষ বাক্যের দ্বারা, তাকে আমরা বলবো সন্দেহবাচক বা সংশয়সূচক বাক্য। আপনি বুঝি বাড়ি ছেড়ে দিচ্ছেন, ওটা কি ভূত নাকি? হয়তো তিনি আসতে পারেন, বোধ হয় আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে। বাক্যগতভাবে
সংশয়সূচক অব্যয় কিন্তু ক্রিয়ার বিশেষণই। সংশয়সূচক বাক্যের ক্ষেত্রে শেষে কিন্তু পূর্ণচ্ছেদ বসবে। এর পরের ভাগটি আছে আবেগসূচক ইন্টারজেক্টিভ সেন্টেন্স, যাকে আমরা বলছি সেই আবেগসূচক বাক্য। যে বাক্য উপযুক্ত শব্দসজ্জায় হাসি, আনন্দ, ধিক্কার, খেদ, লজ্জা, প্রশংসা, অবিশ্বাস, ব্যঙ্গ, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, বিস্ময়, বিরক্তি, ঘৃণা, দুঃখ ইত্যাদি স্থায়ী বা আকস্মিক কোনো একটি মনোভাব বা হৃদয় আবেগের অনুভূতি উচ্ছ্বাস সহকারে প্রকাশিত হয় তাকে বলবো আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। এই বাক্যের প্রধান বৈশিষ্ট্য বিস্ময়সূচক চিহ্ন, উপরে দাঁড়ি দিয়ে নিচে ফুটকি, বিস্ময়সূচক চিহ্ন এটির প্রধান বৈশিষ্ট্য। কি গরম লিখে আমরা একটা বিস্ময়সূচক চিহ্ন দিলাম। বাহ কি সুন্দর দৃশ্য, বা লিখে বিসর্গ দিলাম, কমা দিলাম, তারপরে লিখলাম কি সুন্দর দৃশ্য, বিস্ময়সূচক চিহ্ন। মরিমরি কি অপরূপ রূপ, এগুলি সবই বিস্ময়সূচক বাক্যের উদাহরণ। তো আমরা ভালো করে যদি দেখি, বিস্ময়সূচক বাক্যের মধ্যেও ইতিবাচক, নেতিবাচক, সন্দেহবাচক বাক্যের মধ্যেও ইতিবাচক, নেতিবাচক বিভিন্ন ধরনের যে বাক্যের শ্রেণীবিভাগ করছি সবের মধ্যে ইতিবাচক, নেতিবাচক বিভাগ কিন্তু হতে পারে। আমাদের আলোচনায় সবশেষ বিভাগ হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স। যে বাক্যে প্রধান ক্রিয়ার কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকে অথবা একটি ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনা বা অবস্থা নির্ভরশীল থাকে, সেরূপ বাক্যকে আমরা বলবো শর্ত সাপেক্ষ বা কার্য কারণাত্মক বাক্য। উদাহরণ হিসেবে বলতে পারি, বৃষ্টি হলে ফসল ভালো হবে, মন পড়লে রেজাল্ট ভালো হবে। তাহলে এইগুলো ভালো করে দেখলে একটার উপর আরেকটা বাক্য ডিপেন্ড করে আছে। বৃষ্টি হলে ফসল ভালো হবে, এদিক থেকে দেখতে গেলে আমাদের এই বাক্যগুলি প্রত্যেকটি জটিল বাক্যের পর্যায়ে পড়বে কিন্তু গঠনগত দিক থেকে। এবার আরেকটা জিনিস এই বিভাগের শেষে অবশ্যই আমাকে বলতে হবে, সন্দেহবাচক এবং শর্ত সাপেক্ষ বাক্যের ক্রিয়াতে নির্দেশক ভাব বিরাজ করে, অর্থাৎ সাধারণ অবস্থা, কিন্তু প্রশ্নবোধক, ইচ্ছাবাচক, আবেগসূচক বাক্যের ক্রিয়াতে অনুজ্ঞার ভাব প্রকাশিত হয়। অনুজ্ঞাবাচক আগেই বললাম যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাবে, সেই অনুজ্ঞার ভাব প্রকাশিত হবে প্রশ্নবোধক, ইচ্ছাবাচক বা প্রার্থনাসূচক এবং আবেগসূচকের ক্ষেত্রে। আর সন্দেহবাচক এবং শর্ত সাপেক্ষের ক্ষেত্রে নির্দেশক ভাব বজায় থাকে। তো এভাবে আমরা বাক্যের শ্রেণীবিভাগ অংশটি আলোচনা শেষ করছি। কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরের দিন বাক্য পরিবর্তনের নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।